আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ওয়ান ম্যান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে। আজ আমরা আন্তর্জাতিক বিষয়াবলী ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সম্পর্কে জানব। ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ সম্পর্কে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায়, স্পেশালি বিসিএস প্রিলিমিনারি এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও আমরা অনেক সময় এই টপিক থেকে কোয়েশ্চেন দেখতে পাই। সো টপিকটি সম্পর্কে আমাদের একটু ডিটেলস ইনফরমেশন থাকা দরকার। যদিও ইউনাইটেড নেশনস একটি অনেক বড় টপিক, সো এট এ টাইম আমরা অনেক ইনফরমেশন এখানে ইনপুট করতে পারবো না। তারপর আমি চেষ্টা করেছি যাতে ইউনাইটেড নেশনস সংক্রান্ত যত ইনফরমেশন আমরা অ্যাজ ইউজুয়াল পরীক্ষায় কমন পেয়ে থাকি বা পরীক্ষায় আসে, সেই ইনফরমেশনগুলো আমি আজকে উপস্থাপন করার চেষ্টা করছি। তাহলে আমরা দেখি কি কি ইনফরমেশন আমাদের এখান থেকে জানার আছে এবং কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো দেখে নেই, কোয়েশ্চেন্স ওয়াইজ আমরা আলোচনা করব। ফার্স্ট কোয়েশ্চেন্স, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় বা গঠিত হয়? জাতিসংঘ বা ইউএন 1945 সালে 24 অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান, আর যার কারণে প্রতি বছর 24 অক্টোবর জাতিসংঘ দিবস উদযাপন করা হয়। কোয়েশ্চেন 2, জাতিসংঘ গঠনের উদ্দেশ্য কি? আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে জাতিসংঘ গঠন করা হয়। তো উদ্দেশ্যগুলো দেখে নিই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে বিশ্ব শান্তি, শৃঙ্খলা, সহযোগিতা, উন্নয়ন ও পরবর্তীতে আবার যেন কোনো যুদ্ধ সংগঠিত না হয় সে লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যাতে আর কোনো সহিংসতা বা বিশ্বব্যাপী কোনো যুদ্ধ সংগঠিত না হয় তার জন্য জাতিসংঘ গঠন করা হয়। অ্যাট দ্য সেম টাইম দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় ধ্বংস বিধ্বস্ত পৃথিবীকে আবার নতুন করে সাজানোর জন্য এবং আন্তর্জাতিক অঙ্গনে একটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসার জন্য মূলত জাতিসংঘ গঠন করা হয়। এটি ছিল জাতিসংঘ গঠনের মৌলিক উদ্দেশ্য সমূহ। কোয়েশ্চেন 3, জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ কি? জাতিসংঘ গঠনের অনেকগুলো পদক্ষেপ আছে, তার মধ্যে মনে করা হয় প্রথম পদক্ষেপকে 12 জুন 1941 সালে লন্ডনে জেমস প্রাসাদে লন্ডন ঘোষণা, এই লন্ডন ঘোষণাকে মনে করা হয় জাতিসংঘ গঠনের প্রাথমিক পদক্ষেপ। আটলান্টিক ঘোষণা কবে হয়? জাতিসংঘ গঠনের আরেকটি ঘোষণা বা আরেকটি উদ্দেশ্য বা আরেকটি পদক্ষেপ হচ্ছে আটলান্টিক ঘোষণা, যেটি 1941 সালে 14 আগস্ট এই আটলান্টিক ঘোষণা করা হয়। এই আটলান্টিক ঘোষণাটি জাতিসংঘ গঠনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়েশ্চেন 5, আটলান্টিক সনদ কি? আসলে আটলান্টিক ঘোষণার মাধ্যমে যে চুক্তি বা একটি কন্ট্রাক্ট সিগনেচার করা হয় সেটি মূলত আটলান্টিক সনদ। তো আমরা একটি দেখে নেই আটলান্টিক সনদটা কি বলা হচ্ছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, এই দুই দেশের প্রধান আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ নৌতরি প্রিন্সেস অফ ওয়েলস, এই নৌতরিতে তারা উভয়ে এক সাক্ষাৎকারে মিলিত হয় এবং সেখানে বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য একটা ঘোষণা দেন। এই ঘোষণাটি মূলত আটলান্টিক সনদ নামে পরিচিত এবং এই বিশ্ব শান্তি ঘোষণা দ্যাট মিনস পরবর্তীতে কোনো প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যাতে বিশ্ব শান্তি শৃঙ্খলা নিয়ে আসা যায় সেই জন্য ঘোষণাটা দেওয়া হয় এবং এই ঘোষণাটাকে মনে করা হয় জাতিসংঘ গঠনের ক্ষেত্রে একটি অনবদ্য ঘোষণা। কোয়েশ্চেন 6, কোন সম্মেলনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয়? জাতিসংঘ গঠনের পূর্ববর্তী সময়ে অনেকগুলো সম্মেলন হয়। সেই সম্মেলনগুলোর মধ্যে একটি সম্মেলনে জাতিসংঘের
যে 6টি মৌলিক সংগঠন অঙ্গ সংগঠন বা প্রতিষ্ঠান থাকবে, তার মধ্যে একটি হচ্ছে নিরাপত্তা পরিষদ, যেটি সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি পরিষদ হচ্ছে নিরাপত্তা পরিষদ। সেই পরিষদের স্থায়ী সদস্য যাদের ভেটো প্রদানের ক্ষমতা প্রদান করা হয়, এবং সেটা হচ্ছে ইয়াল্টা সম্মেলনে দেওয়া হয়। তো আমরা জানি যে ইউক্রেনের রাজধানী ইয়াল্টা, সেখানে এই জাতিসংঘে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা তারা ভেটো প্রদানের ক্ষমতা পায় বা তারা ক্ষমতা নেই। নিরাপত্তা পরিষদের সদস্যদের ভেটো প্রদানের ক্ষমতা দেওয়া হয় সেই 5টি স্থায়ী সদস্য। আমরা 5টি স্থায়ী সদস্য সম্পর্কে জানি, তারপর আমরা পরে দেখছি ইনফরমেশন কি আছে। তো কোয়েশ্চেন নাম্বার 7, জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কবে এবং কোথায়? অনেকগুলো সম্মেলনের পরবর্তী সময় সর্বশেষ জাতিসংঘে যে ড্রাফট করা হয়, যে একটা কনস্টিটিউশনাল ড্রাফট করা হয়, সেটি স্বাক্ষরিত করা হয় 1945 সালে 25 এপ্রিল। এটি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে 50টি দেশের প্রতিনিধি সেই সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে তারা এই জাতিসংঘে সনদে স্বাক্ষর করেন। 26 জুন তারা 111 ধারা সম্মিলিত জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন। তারা অংশগ্রহণ করেন 25 এপ্রিল এবং 26 জুন সেই সনদে মূলত স্বাক্ষর হয়। কোয়েশ্চেন 8, পোল্যান্ড কিভাবে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য? তো আমরা দেখলাম 25 এপ্রিল যে পূর্ববর্তী যে কোয়েশ্চেন্সে আমরা দেখলাম যেটা যে 26 জুন জাতিসংঘে 50 সদস্য রাষ্ট্র উপস্থিত থেকে তারা জাতিসংঘ সনদে স্বাক্ষর করলো, কিন্তু পোল্যান্ডকে বলা হয় যে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য। ইনফ্যাক্ট সেই 50টি সদস্য রাষ্ট্রের মধ্যে বা সদস্যের মধ্যে পোল্যান্ড সেই সময় উপস্থিত ছিল না। আসলে 15 অক্টোবর সম্মেলনে অংশ না নেওয়া প্রথম দেশ হিসাবে পোল্যান্ড জাতিসংঘে সনদে স্বাক্ষর করে। অর্থাৎ সান ফ্রান্সিসকো সম্মেলনে অংশগ্রহণ না করেও পোল্যান্ড জাতিসংঘে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে তার মর্যাদা লাভ করে। এই জন্য এই প্রশ্নটি অনেক সময় আসে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষায়, যে কোন দেশ জাতিসংঘে সনদে স্বাক্ষর না করে পরবর্তী সময় স্বাক্ষর করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবে নির্ণীত হয়, সেটি হচ্ছে পোল্যান্ড। কোয়েশ্চেন 9, জাতিসংঘের সনদ কবে কার্যকর হয়? 26 জুন সনদ স্বাক্ষরিত হলেও এটি মূলত কার্যকর হয় 24 অক্টোবর। আসলে এই জন্য বলা হয় জাতিসংঘ 24 অক্টোবর প্রতিষ্ঠিত বলে মনে করা হয়। কোয়েশ্চেন 10, বর্তমানে জাতিসংঘের সদস্য কতটি? সেই 51টি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘ তার যাত্রা শুরু করে, এবং সর্বশেষ সদস্য রাষ্ট্র বা বর্তমানে সদস্য রাষ্ট্র 193টি। জাতিসংঘের সর্বশেষ সদস্য দেশ কোন দেশ বা সর্বশেষ সদস্য কোন দেশ? জাতিসংঘের সর্বশেষ সদস্য রাষ্ট্র অর্থাৎ 193তম সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। যে দক্ষিণ সুদান 2011 সালে 14 জুলাই জাতিসংঘের সদস্য পদ লাভ করে, এবং দক্ষিণ সুদানই জাতিসংঘের এ পর্যন্ত সর্বশেষ সদস্য রাষ্ট্র। কোয়েশ্চেন 12, জাতিসংঘের সদস্য নয় কোন দেশগুলো? আসলে কিছু রাষ্ট্র আছে পৃথিবীতে যেগুলো স্বাধীন কিন্তু জাতিসংঘের সদস্য পদ লাভ করেনি, বা কোন রাষ্ট্র আছে সদস্য পদ আগে ছিল পরবর্তী সময় সদস্য পদ হারিয়ে ফেলেছে, এরকম কিছু কিছু দেশ আছে। সেগুলো মধ্যে হচ্ছে সদস্য নয় যেমন তাইওয়ান, ভ্যাটিকান সিটি, কসোভো এবং ফিলিস্তিন, এগুলো জাতিসংঘের সদস্য রাষ্ট্র নয়। জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক কোন দেশ? আসলে তারা সদস্য রাষ্ট্র নয়,
তবে এদের মধ্যে ভ্যাটিকান সিটি ও ফিলিস্তিন এই দুটি জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র। দ্যাট মিন্স তারা জাতিসংঘের সাধারণ পরিষদে অংশগ্রহণ করে তারা ভোট প্রদান করতে পারবে না, তবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মতোই তারা মর্যাদা লাভ করে। কোয়েশ্চেন 14, জাতিসংঘ হতে স্বেচ্ছায় পদত্যাগকারী কোন দেশ? জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইন্দোনেশিয়া, এই রাষ্ট্রটি 1965 সালে স্বেচ্ছায় জাতিসংঘ থেকে তার সদস্য পদ ত্যাগ করে। তবে জাতিসংঘ সদস্য পদ ত্যাগ করে, তবে 1965 সালে পরবর্তী সময় 1965 সালে ত্যাগ করে না, পূর্ববর্তী সময় ত্যাগ করে এবং 1965 সালে এসে আবার সে পুনরায় সদস্যপদ আবার গ্রহণ করে বা পুনরায় সদস্যপদ ফিরে নেয়। তাইওয়ান কত সালে জাতিসংঘের সদস্য পদ হারায়? তাইওয়ান জাতিসংঘের সদস্য পদ হারায় 1971 সালে চীনের কাছে তাইওয়ান তার সদস্য পদ হারায়। চীন যেহেতু সদস্য রাষ্ট্র, তাইওয়ান চীনেরই অংশ বা চীনেরই অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে তাইওয়ান তার সদস্যপদ হারিয়ে ফেলে এবং চীন সেটা সদস্যপদ গ্রহণ করে। পরবর্তী সময়ে এখন পর্যন্ত চীনকে আর সেই সদস্যপদ দেওয়া হয়নি। সুইজারল্যান্ড কত সালে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে? সুইজারল্যান্ড জাতিসংঘে শুরু থেকে জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি, বহুদিন পরে সুইজারল্যান্ড, যদিও জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, কিন্তু এই রাষ্ট্রটি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেনি শুরুর দিকে বা অনেকদিন পর। 2002 সালে 10 সেপ্টেম্বর সুইজারল্যান্ড জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করে। তো এটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে জাতিসংঘের সদস্যপদ 2002 সালে সুইজারল্যান্ড গ্রহণ করে। কোয়েশ্চেন 17, জাতিসংঘের মূল সংস্থা কতটি? তো আমরা শুরুর দিকে একটু বলেছি যে জাতিসংঘ মূলত একটি বৃহৎ প্রতিষ্ঠান, তার অঙ্গ সংগঠনগুলোর মধ্যে প্রধান সংস্থা হচ্ছে 6টি। তার মধ্যে আমরা 6টি হচ্ছে আমরা জানি যে 6টি প্রতিষ্ঠান, এর মধ্যে সাধারণ পরিষদ আছে, নিরাপত্তা পরিষদ আছে, এখানে অসি পরিষদ আছে, অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ আছে, আন্তর্জাতিক বিচারালয় আছে, এরকম সব মিলে সচিবালয়, এরকম 6টি পরিষদ সংস্থা আছে। তো এর মধ্যে কার্যকর আছে বর্তমানে 5টি সংস্থা কার্যকর আছে, কারণ জাতিসংঘের যে ট্রাস্টিশিপ কাউন্সিল, যেটাকে আমরা বলি অসি পরিষদ, এটি 1994 সাল থেকে এটি স্থগিত করা হয়, কারণ অসি পরিষদ বা ট্রাস্টিশিপ এই কাউন্সিলের কাজ ছিল যে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যে দেশগুলো কলোনিয়াল স্টেট ছিল, আর সেটা হতে পারে ইউকে কলোনি বা ফ্রেঞ্চ কলোনি, বিভিন্ন দেশের কলোনির দেশ ছিল, সেই দেশগুলোকে ডিকলোনাইজড করা হয়েছিল, অর্থাৎ কলোনি থেকে তাদেরকে স্বাধীন করা হয়েছিল এবং স্বাধীন করার পরে সেই দেশগুলোকে জাতিসংঘের সদস্য অন্তর্ভুক্ত করার কাজই ছিল এই অসি পরিষদ। তো 1994 সালে পালাউ স্বাধীনতার পর অসি পরিষদের তেমন কার্যক্রম আর প্রয়োজন হয় না, যার কারণে এটি স্থগিত আছে। তো এই জন্য প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট, কোন কাউন্সিল বা পরিষদটি জাতিসংঘের এখন স্থগিত আছে বা কত সালে এটা স্থগিত করা হয়? 1994 সালে। আবার এমন হতে পারে কোন রাষ্ট্রের স্বাধীনতা পরবর্তী সময়ে অসি পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়, সেটি হচ্ছে পালাউ। কোয়েশ্চেন 18, অসি পরিষদ গঠিত হয় কবে? এর কাজ কি? অসি পরিষদ বেসিক্যালি জাতিসংঘের সূচনা লগ্ন থেকে গঠিত হয়, দ্যাট মিন্স 1945 সালে এটি গঠিত হয়। এর কাজ যেটা আমরা ইতিপূর্বে বলেছি, উপনিবেশ অধীন দেশগুলোকে স্বাধীন করে জাতিসংঘে অন্তর্ভুক্ত করাই ছিল এই পরিষদের কাজ। পরের কোয়েশ্চেন, অসি পরিষদের কার্যক্রম কবে স্থগিত করা হয়? আমরা ইতিমধ্যে কোয়েশ্চেন 17 পেয়ে গেছি, 1994 সালে এই পরিষদের কাজ স্থগিত করা হয়। কোয়েশ্চেন 20,
সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠার পরবর্তী সময়ে জাতিসংঘের যে সাধারণ পরিষদ, যেটা সবচেয়ে বড় একটি পরিষদ, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল পার্লামেন্ট, সেটি প্রথম সভা বা অধিবেশন অনুষ্ঠিত হয় লন্ডনে ওয়েস্ট মিনিস্টার হলে। দ্যাট মিনস এটা ইংল্যান্ডে হয়, যদিও বর্তমানে জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে, কিন্তু প্রথম অধিবেশনটি লন্ডনে ওয়েস্ট মিনিস্টার হলে অনুষ্ঠিত হয়। সো এটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। কোয়েশ্চেন্স 21 আমরা এখানে দেখব সাধারণ পরিষদে প্রতিটি দেশ কতটি ভোট দিতে পারে। আমরা একটা ইনফরমেশন জেনে রাখবো যে জাতিসংঘের সদস্য প্রাপ্ত দেশগুলো প্রত্যেকটি দেশই মূলত সাধারণ পরিষদের সদস্য, কারণ সাধারণ পরিষদের সদস্য মানে হচ্ছে জাতিসংঘের সদস্য। কিন্তু অন্যান্য যে পরিষদগুলো আছে সেই পরিষদের সদস্য কিন্তু জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র নয়। তো এই পরিষদে একটা সদস্য রাষ্ট্র কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভোট দিতে পারে একটি করে, অর্থাৎ 193টি রাষ্ট্র তারা প্রত্যেকে একটি করে ভোট দিতে পারবে। সাধারণ পরিষদের অধিবেশন কখন বসে? এই অধিবেশনটি প্রতি বছর অনুষ্ঠিত হয় এবং এটি প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার, থার্ড টিউজডেতে এই অধিবেশনটি বসে। কোয়েশ্চেন 23 সাধারণ পরিষদের সহসভাপতি কতজন? সাধারণ পরিষদের অবভিয়াসলি একজন সভাপতি থাকেন এবং ডেপুটি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট হিসাবে সেখানে 21 জন সহসভাপতি থাকেন। তো এটি একটি বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে সাধারণ পরিষদের সহসভাপতি কতজন? 21 জন। কোয়েশ্চেন 24 একটি সদস্য রাষ্ট্র সাধারণ পরিষদ সর্বোচ্চ কতজন সদস্য পাঠাতে পারে? যখন এই জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয় সেপ্টেম্বর মাসে তৃতীয় মঙ্গলবারে, তখন প্রত্যেকটি সদস্য রাষ্ট্র তার নিজ দেশ থেকে সেখানে সদস্য পাঠায় এবং সেখানে অধিবেশনে সর্বোচ্চ 5 জন করে তারা সদস্য পাঠাতে পারে। সাধারণ পরিষদে সভাপতি কতটি আঞ্চলিক এলাকা থেকে নির্বাচিত হয়? সাধারণ পরিষদে যে সভাপতি নির্বাচিত হয় মূলত জাতিসংঘে মোট 5টি আঞ্চলিক এলাকাতে নির্বাচিত হয়। সাধারণ পরিষদ সভাপতি 5টি আঞ্চলিক এলাকাতে নির্বাচিত হয়, অর্থাৎ পুরো পৃথিবীটাকে 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে এবং সেই অঞ্চল ভিত্তিক সভাপতি নির্বাচিত করা হয়। সেগুলো হলো এশিয়া, সম্পূর্ণ এশিয়া থেকে একজন সভাপতি, আফ্রিকা থেকে একজন, পূর্ব ইউরোপ সেখান থেকে একজন, ল্যাটিন আমেরিকা আর পশ্চিম ইউরোপ অন্যান্য কয়েকটি দেশ, এই 5টি অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করা হয়। পরে কোশ্চেন 26 জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম নারী সভাপতিকে? এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন যে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মধ্যে প্রথম নারী হিসাবে কে সভাপতিত্ব করেন? তিনি হচ্ছেন জাতিসংঘের প্রথম নারী সভাপতি বিজয়া লক্ষ্মী পণ্ডিত। তিনি ভারতের নাগরিক। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের নারী সভাপতি হিসাবে প্রথম সভাপতিত্ব করেন। কোয়েশ্চেন 27 জাতিসংঘের সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠান কোনটি? তো আমরা জেনে গেছি যে মোট 6টি প্রতিষ্ঠান আছে বা পরিষদ রয়েছে, তার মধ্যে সবচেয়ে কার্যকরী প্রতিষ্ঠানটির নাম হচ্ছে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। সবচেয়ে ইম্পর্টেন্ট একটি কাউন্সিল, এটা বিকল্প নেই। জাতিসংঘ মানে ইনফ্যাক্ট আমরা মনে করি নিরাপত্তা পরিষদকে, কারণ নিরাপত্তা পরিষদ ছাড়া কোনো ধরনের ডিসিশন নেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব নয়। পরে কোয়েশ্চেন নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতটি? আসলে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা জাতিসংঘের সব সদস্য নয়। নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা মূলত 15টি। তার মধ্যে এই 5টি হচ্ছে স্থায়ী, এরা সব সময় থাকবে, তার সঙ্গে অস্থায়ী হিসাবে 10টি থাকবে, 5, 10, 15টি। এই 5টি স্থায়ী সদস্য গুলো
চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া। এই 10টি সদস্য অস্থায়ী যে সদস্য, এই 10টি সদস্য অস্থায়ী সদস্য প্রত্যেক 2 বছরের জন্য নির্বাচিত হয়, তারপর আবার নতুন করে নির্বাচিত করা হয়। তার মানে ধারাবাহিকভাবে বিভিন্ন রাষ্ট্র অস্থায়ী সদস্য হিসাবে তারা মর্যাদা পায় সিকিউরিটি কাউন্সিলে, কিন্তু 5টি স্থায়ী সদস্য সবসময় তারা থাকবে। 1965 সালের আগে নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কতটি ছিল? 1965 সালের আগে, দ্যাট মিনস 1965 সালের আগ পর্যন্ত নিরাপত্তা পরিষদের সদস্য ছিল 11টি। পরে দ্যাট মিনস 5টি ছিল স্থায়ী আর অস্থায়ী ছিল 6টি। কিন্তু পরবর্তী সময় আরো 4টি বাড়ে এখন করা হয়েছে 10টি অস্থায়ী, সব মিলে 15টি। নিরাপত্তা পরিষদে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কতটি সদস্যের অনুমতি লাগবে? নিরাপত্তা পরিষদের টোটাল সদস্য 15টি। কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সেখানে 5টি স্থায়ী সদস্যের অনুমতি বা তাদের সমর্থন লাগবে, আর অস্থায়ী ও 9টি অস্থায়ী সদস্যের অনুমোদন লাগবে। 10টির মধ্যে 9টি অনুমোদন লাগবে। তবে সেক্ষেত্রে এখানে এটা শিথিলযোগ্য, কিন্তু 5টি অবশ্যই থাকতে হবে। কোয়েশ্চেন 31, এখানে আমরা দেখব ভেটো এর অর্থ কি। আসলে নিরাপত্তা পরিষদ কোনো একটি সিদ্ধান্ত যখন গ্রহণ করতে যায় আন্তর্জাতিক নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা বা যুদ্ধ ইত্যাদি বিষয়ে কখনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে যদি কোনো একটি স্থায়ী সদস্য রাষ্ট্র সেটার পক্ষে যদি মত না দেয়, তাহলে সেটাকে বলা হচ্ছে ভেটো। তো ভেটো শব্দটা অর্থ আমরা জানি, এর অর্থ হচ্ছে আমি এটা মানি না। 32 কোয়েশ্চেন্স। নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? আমরা ইতিমধ্যে জেনে গেছি যে অস্থায়ী সদস্য 2 বছরের জন্য নির্বাচিত হয়। নিরাপত্তা পরিষদে সর্বোচ্চবার কোন দেশ অস্থায়ী সদস্য পদ লাভ করে? আসলে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ 2 বছরের জন্য নির্বাচিত হলেও সর্বোচ্চবার নির্বাচিত হয়েছে জাপান এবং ব্রাজিল। এই দুটি দেশই নিরাপত্তা পরিষদ অস্থায়ী সদস্য হিসাবে সর্বোচ্চবার নির্বাচিত হয়েছে, এবং তারা নিজেরাও স্থায়ী সদস্য পদ পাওয়ার জন্য তারা দাবি করে যে আমরা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ চাই। কোয়েশ্চেন 34, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর কাজ কি? ডেফিনেটলি শব্দ দুটো দেখে আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক সামাজিক পরিষদের কাজ হচ্ছে জাতিসংঘের সমস্ত ইকোনমিক এবং সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো তদারকি করে এই অর্থনৈতিক সামাজিক পরিষদ। কোয়েশ্চেন 35, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য কত? আসলে জাতিসংঘের টোটাল সদস্য আমরা 193টি বলছি, কিন্তু প্রত্যেকটি অঙ্গ সংগঠনের সদস্য সংখ্যা এখানে ভেরিয়েশন আছে বা কম বেশি আছে। তো এখানে অর্থনৈতিক সামাজিক পরিষদের সদস্য সংখ্যা সেরকম আলাদা সংখ্যায় আমরা পাবো। জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক পরিষদের মোট সদস্য 54টি, এবং এই সদস্যগুলো 3 বছর পর পর নির্বাচিত হয়। তবে 3 বছর পর 54টি না, 3 বছর পর 18 জন সদস্য নির্বাচিত হয়, অর্থাৎ প্রত্যেক 3 বছর পর পর নতুন 18 জন করে অ্যাড হয়। এভাবে ক্রমান্বয়ে চলতে থাকে। বছরে কমপক্ষে 2 বার এই পরিষদের অধিবেশন বসে। আমরা দেখলাম যে জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ পরিষদের অধিবেশন বসে প্রতি বছর একবার, কিন্তু অর্থনৈতিক সামাজিক পরিষদ এই পরিষদের অধিবেশন বছরে কমপক্ষে 2 বার বসে, দ্যাট মিন্স 2 বার অব্লিগেটরি, এছাড়া 2 এর বেশি বারও প্রয়োজনে তারা বসতে পারে। কোয়েশ্চেন্স 34, অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কমিশন কয়টি? অর্থনৈতিক সামাজিক পরিষদের কমিশন আছে, দ্যাট মিন্স তারা কমিশন ভিত্তিক কাজ করে, যে অঞ্চল ভিত্তিক কমিটি কাজ করে। এই পরিষদে আঞ্চলিক কমিশন রয়েছে 5টি। তো আমরা এর আগে দেখেছি যে জাতিসংঘের সাধারণ পরিষদে 5টি অঞ্চল থেকে সভাপতি নির্বাচিত করা হয়। এখানেও সেই একই ধরনের তথ্য পাচ্ছি যে অর্থনৈতিক সামাজিক পরিষদ কমিশনও 5টি। তো মনে রাখা আমাদের জন্য অনেকটা সহজ হবে।
জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন কে? যদি এটা প্রথম দিকের প্রশ্ন যে জাতিসংঘ গঠনের প্রস্তাব ও নামকরণ করেন কে? জাতিসংঘ গঠন করার জন্য যে প্রস্তাবনা নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট এটা প্রস্তাবনা করেন এবং তিনি নাম রাখেন এটা হবে জাতিসংঘ। এটা তিনি প্রস্তাব করেন 1942 সালে 1 জানুয়ারি। আসলে জাতিসংঘের পূর্ববর্তী সময়ে 1920 সালে দ্যাট মিনস প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে জাতিপুঞ্জ লিগ অফ নেশনস নামে একটি সংগঠন করা হয়েছিল। ওটা ছিল মূলত জাতিসংঘের আগের প্রতিষ্ঠান বা সংগঠন, কিন্তু সেই জাতিসংঘটি বা লিগ অফ নেশনসটি তার কার্যক্রম ঠিক ধরে রাখতে পারেনি, যার কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আবার জাতিসংঘ গঠন করা হয়। অর্থাৎ জাতিপুঞ্জ জাতিসংঘটি সেকেন্ড জেনারেশন, দ্যাট মিনস জাতিপুঞ্জের ভিত্তির উপরে আবার জাতিসংঘ গঠন করা হয়। তো যাই হোক, পরে কোয়েশ্চেন দেখি, জাতিসংঘের সদর দপ্তর কোথায়? জাতিসংঘের সদর দপ্তর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে এবং কে এর জমি দান করে? তো জাতিসংঘের স্থপতি যে বিল্ডিংটি আছে আমরা দেখি বিভিন্ন সময়, খুব চমৎকার একটি বিল্ডিং। সেই সদর দপ্তরের স্থপতি হচ্ছেন ডব্লিউ হ্যারিসন। আর জমি দান করেছিলেন নিউ ইয়র্কের মেয়র ডি রকফেলার জুনিয়র। তিনি এই প্লেস বা স্থানটি দিয়েছিলেন জাতিসংঘের সদর দপ্তরের জন্য। কোয়েশ্চেন 30, জাতিসংঘের সনদের রচয়িতা কে? যেই সনদটি আছে সেই সনদটি রচয়িতা করেছেন রচয়িতা আর্কবল ম্যাকলিশ। ইনি এই ব্যক্তি এই জাতিসংঘ সনদ রচনা করেন। পরবর্তী কোয়েশ্চেন, জাতিসংঘ অফিসিয়াল ভাষা কয়টি? একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে জাতিসংঘ কয়টি ভাষায় তার কার্যক্রম পরিচালনা করে। জাতিসংঘ আসলে যেহেতু সারা বিশ্বব্যাপী তার কার্যক্রম, সো এর অফিসিয়াল ভাষার সংখ্যা বেশি। মোট 6টি অফিসিয়াল ভাষা আছে, তবে 2টি ভাষা কার্যকর, একটি হচ্ছে ইংলিশ আর একটি হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ। এই 2টি ভাষায় মূলত বেশি কার্যকর, আর বাকি 6টি ভাষা আরো 4টি আছে, সেগুলো বিভিন্ন সময় স্থান অঞ্চল ভেদে কার্যকর থাকে। পরের কোয়েশ্চেন্সে আসি, জাতিসংঘের আয়ের উৎস কি? আসলে জাতিসংঘের আয়ের উৎস হচ্ছে জাতিসংঘের যে সদস্য রাষ্ট্র আছে তাদের দেওয়া চাঁদাতে বা সাবস্ক্রিপশনে এই প্রতিষ্ঠানটি চলে এবং সবচেয়ে বেশি চাঁদা প্রদান করে মার্কিন যুক্তরাষ্ট্র, এটা আমাদের জানিয়ে রাখা দরকার। এবং একটি রাষ্ট্র তার মোট বাজেটের 25% দিতে পারে এই জাতিসংঘকে চাঁদা। জাতিসংঘের বাজেট ঘোষিত হয় কখন? জাতিসংঘের বাজেট ঘোষণা করা হয় 2 বছরে একবার বাজেট ঘোষিত হয়, অর্থাৎ এটি প্রতি বছর না হয়ে এটি 2 বছর পর পর দ্বিবার্ষিক বাজেট ঘোষণা করা হয়। কোয়েশ্চেন 42, জাতিসংঘের প্রধান বিচারক সংস্থার নাম কি? তো আমরা যতগুলো সংস্থা পড়লাম বা জানলাম, সাধারণ পরিষদ বা অর্থনৈতিক সামাজিক পরিষদ, অসি পরিষদ, ঠিক তেমন একটা হচ্ছে বিচারিক সংস্থা। সেটা হচ্ছে এই সংস্থাটির নাম হচ্ছে আইজেসি বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এই প্রতিষ্ঠানটা আন্তর্জাতিক আদালত বলা হয়। এটি জাতিসংঘের যে 6টি সংস্থার মধ্যে একটি হচ্ছে আন্তর্জাতিক আদালত। এটি হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন ডিসপুটেড ইস্যুগুলো এই কোর্টে উত্থাপন করা হয় এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত আসে, সেই জন্য এই কোর্টটি স্থাপন করা হয়েছে আইজেসি। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায়? যদিও জাতিসংঘের সদর দপ্তর আমরা জানি নিউ ইয়র্কের, কিন্তু আসলে জাতিসংঘের এই আইজিসি বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তরটি অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। সো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেক সময় আমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় দেখতে পাই। 44, আন্তর্জাতিক আদালত কখন প্রতিষ্ঠিত হয়? আসলে আন্তর্জাতিক আদালত বা এই প্রতিষ্ঠানটি বিচারিক প্রতিষ্ঠান জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন থেকে প্রতিষ্ঠিত হয় অবভিয়াসলি, তবে কার্যক্রম শুরু হয় 1946 সাল থেকে, 1 বছর পরে।
জাতিসংঘের কোয়েশ্চেন 45 আন্তর্জাতিক আদালত, যেটা আমরা বললাম আইসিজে বিচারকের সংখ্যা কতজন, এটি একটি কোয়েশ্চেন প্রায় সময় আমরা দেখে থাকি যে এই কোর্টে বিচারকের সংখ্যা কত। বিচারকের মোট সংখ্যা হচ্ছে 15 জন বিচারক থাকেন এবং একজন বিচারক 9 বছরের জন্য নির্বাচিত হন এবং তিনি 9 বছর তার দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক আদালতের বর্তমান প্রেসিডেন্টকে, এই আদালতের প্রেসিডেন্ট হচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট রনি আব্রাহাম। তিনি ফ্রান্সের সিটিজেন বা ফ্রান্সের নাগরিক। এরপর জাতিসংঘের সচিবালয় কি? জাতিসংঘের সচিবালয় বলতে আমরা মেইনলি বুঝে থাকি জাতিসংঘের দপ্তর বা অর্থাৎ হেড অফিস বা হেডকোয়ার্টার্স, সেটা হচ্ছে সদর দপ্তর বলে থাকি, যেখানে জাতিসংঘের যত কর্মকর্তা কর্মচারী আছে সবার কার্যক্রমগুলো এই সচিবালয় পরিচালনা করে। এই জন্য সচিবালয় এটাকে বলা হচ্ছে যে জাতিসংঘ সচিবালয়। এটি অবস্থিত নিউ ইয়র্কে। জাতিসংঘ সচিবালয় প্রধানকে, এই জাতিসংঘের সচিবালয় প্রধান হচ্ছেন, একটি খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সচিবালয় প্রধানকে বলা হয় মহাসচিব। আসলে আমরা মনে করি যে জাতিসংঘের মহাসচিব অল ইন অল বা সুপ্রিম পাওয়ার হোল্ড করেন, আসলে ঠিক তা না। জাতিসংঘের মহাসচিব বেসিক্যালি হচ্ছে সচিবালয়ের প্রধান, অর্থাৎ জাতিসংঘ যত দাপ্তরিক বা অফিসিয়াল কার্যক্রম হয়, যত কর্মকর্তা কর্মচারী আছেন সারা পৃথিবীতে সবার একটা তদারকি কাজ তিনি করেন। কিন্তু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে মহাসচিব চূড়ান্ত না, মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আসন, কারণ এক্সিকিউটিভ কাজগুলো নিরাপত্তা পরিষদই করে থাকে। জাতিসংঘের মহাসচিব নির্বাচিত করা হয় কিভাবে? জাতিসংঘের মহাসচিব মূলত নির্বাচিত করা হয় নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে। দ্যাট মিনস প্রথমত নিরাপত্তা পরিষদ সুপারিশ করবে, তারপর সাধারণ পরিষদে যে অধিবেশন বসে সেখানে 2/3 ভোটের দ্বারা নির্বাচিত হয়। তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে নিরাপত্তা পরিষদ তাকে সুপারিশ করেছে কিনা ওই ব্যক্তিকে, আদারওয়াইজ তিনি সব মহাসচিব হিসেবে তিনি নির্বাচিত হতে পারবেন না। পরের কোয়েশ্চেন, জাতিসংঘের প্রথম মহাসচিব কে? জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সময় প্রথম মহাসচিব ছিলেন ট্রিক ভ্যালি। তিনি ছিলেন নরওয়ের নাগরিক। তিনি ছিলেন ফার্স্ট সেক্রেটারি জেনারেল। তো আমরা জানি যে এটা একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, প্রথম মহাসচিবকে, তিনি ট্রিক ভ্যালি। পরের কোয়েশ্চেন, তিনি কেন পদত্যাগ করেন? আসলে জাতিসংঘের মহাসচিব ট্রিক ভ্যালি কিন্তু পরবর্তী সময় পদত্যাগ করেন। তিনি এই জন্য পদত্যাগ করেন যে কোরিয়া যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যকার বৈরী সম্পর্ক থাকার কারণে তিনি পদত্যাগ করেন। জাতিসংঘ গঠনের পরবর্তী সময়ে পুরো পৃথিবীতে দুটি পাওয়ার দিকে দ্বিবিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে ক্যাপিটালিজম বা পুঁজিবাদ, একটা হচ্ছে কমিউনিজম বা সমাজতন্ত্র। রাশিয়া এবং পাশ্চাত্য দেশগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় দুটা রাজনৈতিক মতবাদ, সমাজতন্ত্র আর পুঁজিবাদ বা গণতন্ত্র নিয়ে। তো এই দুটা শক্তিশালী রাষ্ট্রের সারা পৃথিবীতে দুটা ব্লক তৈরি করে। কিছু রাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষে অবস্থান নেয়, কিছু রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পক্ষে বা তাদের আদর্শে প্রভাবিত হয়, যার কারণে একটা স্নায়বিক চাপ কাজ করে, একটা ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে একটা স্নায়বিক যুদ্ধ লেগে থাকে, যদিও এটা কোনো বাহ্যিক যুদ্ধ না, স্নায়ুযুদ্ধ বলা হচ্ছে। তো এই সময় এই পরিস্থিতিতে কোরিয়া যুদ্ধ শুরু হয়। কোরিয়াতে দেখা যাচ্ছে যে দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়াকে সমর্থন দিচ্ছে সোভিয়েত ইউনিয়ন। এইরকম বৈরী সম্পর্ক থাকার কারণে এই ট্রিক ভ্যালি জেন্টলম্যান তিনি মহাসচিব পদ থেকে পদত্যাগ করেন। কোয়েশ্চেন 52, জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব কে ছিলেন? সঙ্গত কারণে পরবর্তী মহাসচিব নির্বাচিত হন এবং তিনি ছিলেন ড্যাগ হ্যামারশেল্ড। তিনি সুইডেনের নাগরিক ছিলেন, তিনি ইউরোপ থেকে নির্বাচিত, নরওয়ে উনি ইউরোপ থেকে নির্বাচিত, প্রথম দুজন ইউরোপে। তিনি উত্তর ওডেশিয়া অর্থাৎ উত্তর ওডেশিয়া বর্তমান জাম্বিয়া আফ্রিকার একটি দেশ, সেখানে বিমান দুর্ঘটনায় তিনি মারা যান। তো তিনি আসলে স্বাভাবিক মৃত্যু না হয়নি,
এর জন্য কোয়েশ্চেন আছে যে জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান? ডেফিনেটলি উত্তর হবে ড্যাগ হ্যামারশাল্ড। এবং 1961 সালে তাকে শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া হয়। এটিও একটি সাধারণ জ্ঞানের কোয়েশ্চেন বা জানা রাখার বিষয় যে কোন মহাসচিবকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়? তিনি হচ্ছেন ড্যাগ হ্যামারশাল্ড 1961 সালে। পরের কোয়েশ্চেন, জাতিসংঘের তৃতীয় মহাসচিব কে ছিলেন? জাতিসংঘের তৃতীয় মহাসচিব ছিলেন মায়ানমার ও থান্ট। উনি মূলত এশিয়া থেকে নির্বাচিত, মায়ানমারের নাগরিক ছিলেন। তিনি কি 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 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? মায়ানমারের মহাসচিব উথান, মায়ানমার থেকে নির্বাচিত জাতিসংঘের মহাসচিব উথান্ট, তিনি যখন নির্বাচিত জাতিসংঘের মহাসচিব ছিলেন কয়েকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মধ্যে তিনি বার্লিন প্রাচীর, যেটি 1961 সালে গঠন করা হয় এবং পরবর্তী সময় 90 থেকে এটা ভেঙে দেওয়া হয়, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তারপর হচ্ছে পাক ভারত, যেটা পাকিস্তান ভারতের দ্বন্দ্ব ছিল, সেখানেও তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভিয়েতনাম যুদ্ধ, বিশেষ করে আমাদের বাংলাদেশে যুদ্ধ সংকট সমাধানে তিনি বেশ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন 1971 সালে। সো তার অনেকগুলো ভূমিকা রয়ে গেছে বিভিন্ন যুদ্ধকে প্রশমনের ক্ষেত্রে তিনি বেশ স্পেশাল একটা রোল প্লে করেন। পরে কোশ্চেন, জাতিসংঘের চতুর্থ মহাসচিবকে? আমরা জাতিসংঘের মহাসচিবদের নাম একটু ধারাবাহিকভাবে মনে রাখবো, আস্তে আস্তে পড়তে হবে জিনিসগুলো। যদি আমরা তাড়াহুড়া করি ইনফরমেশন গুলো আমাদের হ্যাপহ্যাজার্ড হয়ে যাবে। সো একটা সিকোয়েন্স অনুসারে পড়া ভালো এবং কয়েকবার আমাদের পড়তে হবে, তাহলে এগুলো মনে রাখা সম্ভব। চতুর্থ মহাসচিব হচ্ছেন কুর্ট ওয়ালহেইম। তিনি অস্ট্রিয়ান নাগরিক, কিন্তু এশিয়া থেকে, ইউরোপ থেকে, এশিয়া তো না, ইউরোপ থেকে তিনি নির্বাচিত। ইউরোপে মহাসচিব বেশি দেখতে পাচ্ছি আমরা, অলরেডি 3 জনের নাম আমরা পেলাম, অস্ট্রিয়া ইত্যাদি। তো তিনি অস্ট্রিয়া থেকে নির্বাচিত চতুর্থ মহাসচিব কুর্ট ওয়ালহেইম। কোন মহাসচিব পরবর্তীতে সেই দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন? আর জাতিসংঘের মহাসচিব দায়িত্ব পালন করা পরবর্তী সময়ে কুর্ট ওয়ালহেইম তিনি সেই দেশের 1986 সালে তিনি সেই দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এটি একটি মনে রাখার বিষয় বা ইম্পর্টেন্ট ইনফরমেশন। 57, জাতিসংঘের পঞ্চম মহাসচিব কে? পঞ্চম মহাসচিব হিসাবে আমরা বলবো যে প্যারেস দ্য কুয়েলার। তিনি পেরুর নাগরিক। প্যারেস দ্য কুয়েলার পেরুর, দ্যাট মিনস ইনি ছিলেন সাউথ আমেরিকার একজন, সাউথ আমেরিকা থেকে আসা ব্যক্তিত্ব। আগেগুলো ইউরোপ থেকে বেশি। তিনি তৃতীয় মেয়াদে মহাসচিবের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। তাকে তৃতীয়বারের মতো জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব দেওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি সেই দায়িত্ব আর নেননি। জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব কে? জাতিসংঘের ষষ্ঠ মহাসচিব ডক্টর বুট্রোস গালি। তিনি মিশরের নাগরিক, যেহেতু মিশর আফ্রিকা মহাদেশের মধ্যে পড়ে, সো উনি আফ্রিকা মহাদেশ থেকে নির্বাচিত একজন মহাসচিব। এই বুট্রোস গালি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রে ভেটো প্রদান করেন। অর্থাৎ যখন বুট্রোস গালিকে দ্বিতীয় মেয়াদে মহাসচিব নির্বাচন করার প্রসঙ্গ আসে, তখন যুক্তরাষ্ট্র ভেটো প্রদান করে, যার কারণে তিনি সেকেন্ড টাইম আর সে মহাসচিব পদে নির্বাচিত হননি। জাতিসংঘের সপ্তম মহাসচিব কে? জাতিসংঘের সপ্তম মহাসচিব কফি আনান, যিনি ঘানার নাগরিক, ঘানা আফ্রিকার একটি দেশ। 2001 সালে জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। তার মানে জাতিসংঘের মহাসচিবদের মধ্যে 2 জন মহাসচিব শান্তিতে নোবেল পান। একজন ড্যাগ হ্যামারশাল্ড আমরা দেখলাম মরণোত্তর, আর পরবর্তী সময়ে কফি আনানকে আমরা দেখতে পাচ্ছি, উনিও মহাসচিব হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পান, তবে যৌথভাবে পেয়েছিলেন। কোশ্চেন 60, জাতিসংঘের অষ্টম মহাসচিবকে? অষ্টম মহাসচিব হচ্ছেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন। ইনি এশিয়া থেকে নির্বাচিত দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন বান কি মুন। জাতিসংঘের অষ্টম মহাসচিব আমরা পেয়ে গেছি।
অষ্টম না, এটা হবে নবম মহাসচিব বা বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্টোনিও গুতেরেস। তিনি পর্তুগালের নাগরিক, তিনি ইউরোপের একজন ব্যক্তিত্ব। সো নবম মহাসচিব হচ্ছে অ্যান্টোনিও গুতেরেস। আবার তার সঙ্গে তিনি আরেকটি ইনফরমেশন আমরা জেনে রাখি, তিনি দ্বিতীয়বারের মতো আবার মহাসচিব হিসেবে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বা দায়িত্ব গ্রহণ করেছেন। সো অ্যান্টোনিও গুতেরেস জাতিসংঘে নবম এবং দ্বিতীয়বারের মতো নির্বাচিত মহাসচিব। জাতিসংঘের বর্তমান উপমহাসচিবকে, জাতিসংঘের মহাসচিবের পাশাপাশি তার আরেকজন পদকর্তা আছে, পদমর্যাদা সম্পন্ন কর্তা, তার সহকারী পদমর্যাদা সম্পন্ন কর্মকর্তা আছেন উপমহাসচিব, তার সেকেন্ড ইন কমান্ড যিনি, তার নাম হচ্ছে জন ইলিয়ানসন। তিনি সুইডেনের নাগরিক। তিনি হচ্ছেন জাতিসংঘের উপমহাসচিব, নট মহাসচিব। এই ছিল আজকের কোয়েশ্চেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন, আর যদি আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা ফার্স্ট টাইম হয়ে থাকেন প্লিজ একটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।